বিভৎস মেরেছে আমাদের, ফেলে মেরেছে আমাকে। কারা মারলো, কারা? ওই আন্দোলনকারীরা। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কি প্রশ্ন আর কি উত্তর দিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হাতখাড়া করে দিচ্ছেন, বলছেন যে আমার তো কিছু করার নেই। কেন না, সাংবাদিক মার খাচ্ছে, মহিলা সাংবাদিক, তাকে রাস্তায় মাটিতে ফেলে মার দেওয়া হচ্ছে, অথচ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী কি বলছেন? বলছেন যে আরে ওইভাবে ভিড়ের মধ্যে ঢুকতে মানা করো, আজকে শুক্রবার, জুম্মাবার, সংখ্যালঘুরা তো ভিড় করবেই, সংখ্যালঘুদের যে ক্ষোভ সেই ক্ষোভটা স্বাভাবিক। আর এইটা তো তিনি নিজে করাননি, তার তো কিছু করার নেই, তার তো হাত নেই, তিনি তো এটা করাননি, ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে। এই হচ্ছে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর জবাব। এবং জবাবটা তিনি কি নিয়ে দিচ্ছেন না, জি 24 ঘন্টার মহিলা সাংবাদিক খবর সংগ্রহ করতে গিয়ে এক ঝাঁক পুরুষ মানুষের হাতে আক্রান্ত হয়েছেন। এবং গল্প এখানেই শেষ নয়, যে 24 ঘন্টার মহিলা সাংবাদিকের সঙ্গে এই কাণ্ড ঘটেছে, সেই 24 ঘন্টার আবার এই মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি একটা বিশেষ নরম মনোভাব রয়েছে, বিশেষ একটা সমর্থন রয়েছে। আর সেই চ্যানেলেরই মহিলা সাংবাদিক খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন, আর মহিলা মুখ্যমন্ত্রী বেমালুম বলে দিলেন যে এতে তার করার কিছুই নেই। সংখ্যালঘুদের মনের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভটা খুবই স্বাভাবিক। অর্থাৎ যখন দুর্গাপুরের মেডিকেল কলেজের ছাত্রীর সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছিল, তখন যে মহিলা মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন যে ওই ছাত্রী 7টা-8টার পর বাড়ির বাইরে, হোস্টেলের বাইরে কেন বেরিয়েছিল, সেই মুখ্যমন্ত্রী এখন প্রশ্ন তুলছেন যে মহিলা সাংবাদিকরা ভিড়ের মাঝে সংবাদ সংগ্রহ করতে যায় কেন। আর এই মুখ্যমন্ত্রী দাবি করেন যে সারা বিশ্বের মধ্যে এই পশ্চিমবঙ্গই হচ্ছে নারী নিরাপত্তায় সবার এগিয়ে, নারী সুরক্ষায় সবার থেকে এগিয়ে, এই মুখ্যমন্ত্রী দাবি করেন। অর্থাৎ রাজনীতিকরা যেটা বলছেন যে মুখ আর মুখোশ যে আলাদা, সেটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন এই যে লাগাতার কদিন ধরে ফারাক্কা থেকে শুরু করে চাকুলিয়ার পর আবার বেলডাঙ্গায় এসআইআরের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, মানুষের বললে ভুল হবে, বেশ কিছু সংখ্যালঘু মানুষদের বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের জেরে এই রাজ্যে যা শুরু হয়েছে, যে খেলাটা শুরু হয়েছে, সেই খেলার পেছনে কার হাত রয়েছে সেটা বুঝতে গেলে একটু রাজনৈতিক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আর সেই বিশ্লেষণটাই আজকে আমরা এই ভিডিওতে করব। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরাসরি যেটা অভিযোগ করেছেন, যেটা বলে ফেলেছেন যে এইটা নাকি বিজেপি করাচ্ছে, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার করাচ্ছে, এবং এতে কেন্দ্রীয় এজেন্সির হাত রয়েছে। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন মনে হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি আসলে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগাতে চাইছে। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি। আর এই যুক্তি দিতে গিয়ে তিনি ঠিক কি বললেন, বন্ধুরা সবার আগে দেখুন। কোথায়? দেখুন, বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে, আমি আর নতুন করে বলতে চাই না। ফ্রাইডে, জুম্মাবার, পবিত্রবার, যেমন শিবেরও বার, মা দুর্গারও বার, সন্তোষী মাতারও বার, তেমনি ফ্রাইডে জুম্মার নেওয়া যায়। এখন যখন দুর্গাপুজো দেখতে এসছে কোটি কোটি লোক, সেখানে আপনি যদি একটা মাইক লাগিয়ে দেন তাহলে সবাই শুনবে। তো ফ্রাইডে জুম্মাবার এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে, সেখানে সবাই ফ্রাইডে জুম্মার নামাজ করতে এসছে। এখানে কেউ কেউ যদি তার রাজনৈতিক চরিতার্থ করবার জন্য উস্কে দেয়, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে, আদিবাসীদের দিয়েছে, মতুয়াদের দিয়েছে, রাজবংশীদের দিয়েছে, বাঙালিদের দিয়েছে, এখানে বাংলা ভাষী ছাড়াও নন বেঙ্গলীয় যারা আছে তাদেরও দিয়েছে। সুতরাং প্রতিদিন চেঞ্জ করে করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। বিএলওরা প্রেশারে পাগল হয়ে যাচ্ছে। ইতিমধ্যে 100 জনের মতো লোক মারা গেছে। এটা আপনাদের বুঝতে হবে কি সাংঘাতিক সিচুয়েশন। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে, করছে লুট, বলছে ঝুট। আমি সংখ্যালঘুদের এটাই বলবো, পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি,
এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন, আর নিজেরা যাদের ডাকবে বা যাদের ফর্ম জমা দেবে, ফর্ম মানে তাদের হিয়ারিংয়ে ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন, তারা দরখাস্ত জমা দিন। বাদ বাকি কোর্টে কেসও আছে, কোর্টের উপর ভরসা রাখুন, আশা করি মানুষ বিচার পাবেন। কোন স্টেটে হচ্ছে না এগুলো, একমাত্র বাংলায় এই সবগুলো। কেন? অন্য স্টেটের বেলায় সবকিছু অ্যালাউড, বাংলার বেলায় কিছুই অ্যালাউ নয়। তো ইলেকশন কমিশন কি ঠিক করবে? Only BJP is allowed, nobody is allowed. What is this nuisance is going on? চেয়ারের মর্যাদা রক্ষা করুন, চেয়ারের পরম্পরা রক্ষা করুন, চেয়ারের ইম্পার্শিয়ালিটি রক্ষা করুন, মানুষ আপনাকে শ্রদ্ধা জানাবে। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি, FIR হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব, অ্যারেস্ট আমরা করছি এবং করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে, সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায়, এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। তাহলে বিজেপি বাংলায় কি করে বলে যে আমাদের ভোট দিন, যেখানে অন্য রাজ্যে বিজেপি আছে, বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে, সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। আরে ভাই, আমি তো বলছি, আমি তো এটাকে সাপোর্ট করছি না, কিন্তু মবের মধ্যে ঢুকতে বারণ করো, কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেও জমায়েত হয়, প্রোগ্রাম করে, মন্দিরে যখন লক্ষ লক্ষ মানুষ যায়, ভোলে বাবা পার লাগায় যায়, দুর্গাপুজোয় যায়, আমি কি তাদের আটকাতে পারি? এটা তাদের স্বতঃস্ফূর্ত। কিন্তু স্বতঃস্ফূর্ততা থেকে দেখো, ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, বিজেপি এই দাঙ্গাগুলো লাগাচ্ছে, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি, তীব্র নিন্দা করি, এবং আমি সংখ্যালঘু ভাই বোনদের কাছেও আবেদন করবো, যারা করছেন শান্তিপূর্ণভাবে আমাদের উপর ভরসা রাখুন। আমরা তো আপনাদের সাথে আছি, সর্বধর্ম সমন্বয়ের সাথে আছি, সব মানুষের সাথে আছি। কোনো সাংবাদিকদেরও গায়ে কেউ হাত দেবেন না, সবার কাছে অনুরোধ থাকবে। দু একজন খুব বেশি আমি ইউটিউবে দেখেছি, যেগুলো নিজেদের জীবন কেটেছে CBI এ, ইডিতে, কারো কারো শুষ্ক মরুভূমি, আমাকেই ছাড়াতে হয়েছে। বুঝুন অদৃষ্টের কি সুন্দর পরিহাস। তারা বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জিকে 10 বছর জেলে পাঠাবে, ফাঁসিয়ে দিল। আমি বলি, শোন, মমতা ব্যানার্জি জেলে কেন, জীবন দিতে রাজি আছে মানুষের জন্য। মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না, একমাত্র কেয়ার করে মানুষকে। কাজে যতদিন বাঁচবো লড়াই করে যাব, লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড় লড়াইয়ের জন্ম, লড়াই হবে মৃত্যু। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে পুরোপুরিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে SIR এর বিক্ষোভ, এবং সেই বিক্ষোভ যেভাবে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিয়ে উঠছে, পশ্চিমবঙ্গে রীতিমতো একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে শুরু করেছে, সেই পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরিভাবে নির্বাচন কমিশনকে দায়ী করছেন, SIR-কে দায়ী করছেন, এবং এই যে সংখ্যালঘুদের ক্ষেপে ওঠা, এর পেছনে তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে দায়ী করলেন, কেন্দ্রীয় এজেন্সিকে দায়ী করলেন। এখন এই যে বেলডাঙ্গার ঘটনা, সেই ঘটনার কারণ কি, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে ওড়িশায় বেলডাঙ্গার একজন যুবক কাজ করতে গিয়েছিলেন, এবং সেখানে তাকে বেশ কিছু দুষ্কৃতী অত্যাচার করে মেরে ফেলে এবং গাছে টাঙিয়ে দেয়। তার দেহ যখন আজকে বেলডাঙ্গায় পৌঁছয়, তখন বেলডাঙ্গার এইসব সংখ্যালঘু মানুষেরা এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে, তারা প্রতিবাদ বিক্ষোভ করে। কিন্তু এখানে দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে এর সঙ্গে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে কেন্দ্রীয় এজেন্সি, SIR, ইলেকশনের কি সম্পর্ক? তো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা যুক্তি, যে যেহেতু SIR-এ বারবার ডেকে পাঠানো হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, মানে অসঙ্গতির নামে শুনানিতে বারবার ডাকা হচ্ছে, হয়রান করা হচ্ছে, তারই প্রতিবাদে ফারাক্কা থেকে শুরু করে চাকুলিয়া, আজকে বেলডাঙ্গায় সংখ্যালঘুরা পথে নেমেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে ওড়িশায় এই যে শ্রমিকের মৃত্যু, সেই বেলডাঙ্গার শ্রমিকের মৃত্যুর কারণে এটা হচ্ছে না, এটা হচ্ছে আসলে SIR-এর কারণে। SIR-এর নামে যে হয়রানি হচ্ছে সংখ্যালঘুদের, সেই
হয়রানির কারণেই এটা হচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় আসল কথাটা বলে ফেললেন, মনের কথাটা কিন্তু বলে ফেললেন। দেখুন, আজকে কিন্তু মুখ্যমন্ত্রীকে প্রশ্নটা করা হয়েছিল যে মহিলা সাংবাদিক মার খেলেন, তার কি হবে, রাজ্যের নারী নিরাপত্তা কোথায়, সেটাই কিন্তু প্রশ্ন করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর জবাবে কি বেরিয়ে এলো? মুখ্যমন্ত্রীর জবাবে বেরিয়ে এলো যে সংখ্যালঘুরা যে পথে এ ধরনের বিক্ষোভ শুরু করেছে সেটা ন্যায্য এবং সেটা স্বাভাবিক, আর এর মাঝখানে কেউ যদি ঢুকে পড়ে তাহলে তাকে মার খেতে হবে। কিন্তু মহিলা সাংবাদিক তো উস্কানি দিতেও যাননি, এর মাঝখানে বাধা দিতেও যাননি, তাহলে তিনি আক্রান্ত হলেন কেন? আর আক্রান্ত যদি বা হলেনি, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে এই কথাটা বলতে পারলো না কেন যে এটা উচিত হয়নি, এর আইনত ব্যবস্থা হবে, যারা এই মহিলা সাংবাদিককে মেরেছে তাদের অবশ্যই গ্রেফতার করে আদালতে তোলা হবে। এই কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না। তার বদলে তিনি পুরো গল্পটাকে নিয়ে গেলেন যে বিজেপি কিংবা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নাকি উস্কানি দিচ্ছে, আর সেই কারণেই এই পশ্চিমবঙ্গে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এই যে সংখ্যালঘুদের একাংশের এই বিক্ষোভ প্রদর্শন, তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা পুলিশ প্রশাসনের যে খুব একটা মাথা ব্যথা নেই, সেটা কোথাও যেন মুখ্যমন্ত্রীর কথাতেও স্পষ্ট হয়ে যাচ্ছে। আর চাকুলিয়ার ক্ষেত্রেও দেখা গেছে যে থানার 300 মিটার দূরে বিডিও অফিসকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, অথচ পুলিশ আসছে অনেক দেরিতে, পুরো ঘটনা ঘটে যাওয়ার পরে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগে ভাগেই বলছেন যে এখানে দাঙ্গার পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এখন ঠিক এই জায়গাটাতেই যেটা প্রশ্ন উঠছে যে এই যে সংখ্যালঘুদের উস্কানি, সেটা কারা দিচ্ছে আর কেই বা দাঙ্গাটা লাগাতে চাইছে? সত্যি সত্যি যদি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই সংখ্যালঘুদের উস্কানি দেয়, তাহলে কিসের জন্য উস্কানিটা দিচ্ছে? মানে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নরেন্দ্র মোদী সরকার উস্কানি দিচ্ছে আর সেটা পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা মেনে নিচ্ছে? যে সংখ্যালঘুরা পুরোপুরিভাবে তৃণমূলকে সমর্থন করে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়, সেই সংখ্যালঘুরা নরেন্দ্র মোদীর কথাতে এই ধরনের বিক্ষোভে নেমে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা তো দুয়ে দুয়ে চার করে অন্য কথা বলছে। তারা তো বলছেন যে এই যে সংখ্যালঘুদের এইভাবে পথে নামা, তাতে তো তৃণমূলের আখেরে লাভ হচ্ছে। কেন তৃণমূলের আখেরে লাভ হচ্ছে? কেননা তৃণমূল এসআইআরকে নিয়ে এখন পর্যন্ত যেভাবে নাকচোবানি জলচোবানি খেয়েছে, তাতে তৃণমূলের হাতে শেষ অস্ত্র হিসেবে এটাই কিন্তু বাকি রয়েছে। সংখ্যালঘুদের তাতিয়ে মাঠে নামানো ছাড়া এই মুহূর্তে এসআইআর বানচাল করার কোনো পথই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই, কোনো হাতিয়ারই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে সংখ্যালঘুদের এই যে বিক্ষোভে নেমে পড়া, এতে তৃণমূলেরই একটা প্রচ্ছন্ন মদত রয়েছে, তৃণমূলেরই কিন্তু একটা হাত রয়েছে। আর সেই হাতটা কিভাবে রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল এই খেলাটা বিএলওদের দিয়েই খেলাচ্ছে। যে বিএলওদের তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন হাপিত্তেশ করে বসে রয়েছে যে পশ্চিমবঙ্গে একটা ঠিকঠাক এসআইআর হবে, সেই বিএলওরাই এখন উল্টো খেলা খেলতে শুরু করেছে। সংখ্যালঘুদের যাতে তাতানো যায় তার জন্য কিন্তু বেশি বেশি করে সংখ্যালঘুদের টার্গেট করে নিচু স্তর থেকেই শুনানির জন্য নোটিশ জারি করে দেওয়া হচ্ছে, আর সেটা হচ্ছে তৃণমূলের যে প্রশাসন, সেই প্রশাসনের মদতে। এখন এখানে অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে বিএলওরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কথা শুনবেন কেন? তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন কেন? তো তার উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিএলওরা ইলেকশন কমিশনের আন্ডারে তো কাগজে কলমে কাজ করছে, কিন্তু বাস্তবে তো তারা রাজ্য সরকারের কর্মী, রাজ্যের কর্মী। তারা ভালো মতোই জানেন যে 2 মাস পরে তাদের সেই রাজ্য সরকারের আন্ডারেই কাজ করতে হবে, আর সেটা যদি করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনবেন না তো কার কথা শুনবে? কেননা মমতা বন্দ্যোপাধ্যায় তো হুমকি হুঁশিয়ারি দিয়ে রাখেন যে নির্বাচন কমিশন তো 2 মাস থাকবে, 3 মাস থাকবে, তারপরে তো আমরাই থাকবো। তো বিএলওরা কার কথা শুনবে? অর্থাৎ নির্বাচন কমিশন যে অত্যাচারটা করছে এসআইআর এর ফলে এই রাজ্যের মানুষ, বিশেষ করে সংখ্যালঘুরা যে অসহায় অবস্থায় পড়ছেন, সেটা প্রমাণ করার জন্যই বলুন আর দেখানোর জন্যই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার প্রশাসনকে নিয়ে অন্য একটা খেলা খেলছে। আর এই খেলাটা কি, সেটা বন্ধুরা হুমায়ুন কবিরের যে বক্তব্য, সেই বক্তব্যে আপনারা বুঝতে পারবেন। আরে নির্বাচন কমিশন কোথায় দাঁড় করেছে? নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন রাজ্যের চিফ সেক্রেটারিকে বলেন আর সিও কে বলেন। চিফ সেক্রেটারি কার আন্ডারে? ডিএমরা কার আন্ডারে? চিফ সেক্রেটারির আন্ডারে। জেলায় যান না, ব্লকে যান না, বুথ লেভেলে যান না। কি দিল্লির অফিসাররা করছে? ডিফেন্সের অফিসার করছে, না দিল্লির কোনো ল্যান্ড দপ্তরের অফিসাররা করছে, না কোনো শিক্ষা দপ্তরের অফিসাররা করছে? রাজ্য সরকারের আধিকারিকরাই তো এই নির্বাচনের কাজ করছে।
কিন্তু তারা তো নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে। আরে অধীনে হলো তো কি হলো, আপনাকে অধীনে কাজ করছে মানে কি, উনাকে কোথায় বলেছে কোটা একটা দেখাক যে তোমাকে মাস্ট 1000 খসড়া তালিকা আছে, সেখানে তোমাকে 500-কে নোটিশ করতে হবে, এটা ইলেকশন কমিশন বলেছে, একটা দেখাতে বলেন, দিতে বলেন। আপনার কি মনে হচ্ছে মুসলিমদেরকে টার্গেট করে এটা করা? হ্যাঁ, ভীতি প্রদর্শন করা হচ্ছে, কারণ মুসলিমরা যাতে আগামী দিনে মমতা ব্যানার্জি তাদের মাসিয়া, তাদের ভোটার লিস্টে নামটা রাখার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ক্রেডিট নেওয়ার জন্য তার আধিকারিকরা এসব করছে, এসব করে কোনো লাভ হবে না। তো বন্ধুরা, আপনারা শুনছেন হুমায়ুন কবির কিন্তু পরিষ্কার যেটা বলছেন যে এই খেলাটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের তরফে খেলা হচ্ছে, এবং সেটা কেন খেলা হচ্ছে সেই কথাটাও হুমায়ুন কবির পরিষ্কার ভাষায় জানালেন যে সংখ্যালঘুদের যাতে তিনি মসিহা হয়ে উঠতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সংখ্যালঘুদের মসিহা হয়ে উঠতে পারেন, সেই কারণে এই খেলাটা হচ্ছে। আর এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো লাভ হচ্ছে। এক তো তিনি যে সব সংখ্যালঘুরা এরই মধ্যে হুমায়ুন কবির কিংবা নওশাদ সিদ্দিকীর দিকে ঝুঁকতে শুরু করেছেন, তাদের যেমন তৃণমূলে ফেরানো যাবে, ঠিক তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও দেখাতে পারবেন যে এসআইআরে কিভাবে শুধুমাত্র সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, মোদি কিভাবে সংখ্যালঘু বিরোধী ইলেকশন কমিশনকে দিয়ে কাজ করাচ্ছে। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারার কিন্তু খেলাটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়েছেন। কিন্তু তৃণমূল নেত্রী কি বলছেন? তিনি বলছেন যে আসলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এজেন্সিকে দিয়ে এই খেলাটা খেলাচ্ছে যাতে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানো যায়। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে কার কথার বেশি যৌক্তিকতা রয়েছে, হুমায়ুন কবিরের নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের? কিন্তু বন্ধুরা, একটা জিনিস নিশ্চয়ই আপনারা হয়তো খেয়াল করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন মহিলা সাংবাদিকের জখম হওয়া নিয়ে, আক্রান্ত হওয়া নিয়ে প্রশ্ন করা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও যেন আগে থেকেই কি উত্তর দেবেন সেটা ভেবে রেখেছিলেন। আর সেই কারণেই তিনি মহিলা সাংবাদিকের আক্রান্ত হওয়া নিয়ে যত কথা না বললেন, তার থেকে বেশি তিনি কি কথা বললেন, তার থেকে বেশি কিন্তু তিনি এসআইআর বিরোধিতা নিয়ে কথা বললেন। কিভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, মানে সংখ্যালঘুদের হেনস্থা করা হচ্ছে, এবং সেই জন্য যে সংখ্যালঘুরা এরই মধ্যে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন, প্রতিবাদে পথে নামছেন, এবং এর যে যৌক্তিকতা রয়েছে তিনি যদিও সমর্থন করেন না, কিন্তু এর যে যৌক্তিকতা রয়েছে সেটার উপরে তিনি বারবার জোর দেওয়ার চেষ্টা করলেন। তার মানে কি দাঁড়াচ্ছে বন্ধুরা? আপনারাই বলুন। আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।